আসসালামু আলাইকুম, আমি আজমল হোসেন সজল। আজকে তোমাদের জন্য আলোক প্রতিফলনে 2 নম্বর পার্টটা নিয়ে আসছি। তো দেরি করে আসো, ভিডিওটা শুরু করা যাক। আমি এর আগের ভিডিওটাতে আলোচনা করছি একটা বিন্দুর প্রতিবিম্ব সমতল দর্পণে কোথায় হবে তার অবস্থান নির্ণয় বা কিভাবে একটা বিন্দুর প্রতিবিম্ব হয় সেটা দেখাইছি। তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তো আজকের ভিডিওটা আমি একটা বস্তুর প্রতিবিম্ব নির্ণয় করব। তো একটা বস্তুর প্রতিবিম্ব নির্ণয়ের জন্য দেখো আমি একটা চিত্র আঁকছি। এই চিত্রে কি হচ্ছে, এ আর বি একটা সমতল দর্পণ। তো এই সমতল দর্পণে একটা আলোকরশ্মি এক্স থেকে দর্পণের পি বিন্দুতে আপতিত হয়। আর আমি এর আগে বলছিলাম যে সোজাভাবে আপতিত আলোকরশ্মি ওই একই পথে প্রতিফলিত হয়ে ফিরে যায়, অর্থাৎ এটা এই পথে প্রতিফলিত হয়ে ফিরে গেছে। একই ওয়াই বিন্দু থেকে একটা আলোকরশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয় হয়ে আবার ওই পথেই প্রতিফলিত হয়ে ফিরে যায়। তো এক্স ওয়াই একটা বস্তু, এইখানে সমতল দর্পণে এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্বটা কোথায় হয় এটা আমরা এইখান থেকে নির্ণয় করব। তো একটা তির্যকভাবে এই এক্স বিন্দু থেকে একটা আলোকরশ্মি দর্পণের ও বিন্দুতে আপতিত হয়। প্রতিফলনের সূত্র অনুসারে ওইটা এই রশ্মি বরাবর প্রতিফলিত হয়ে ফিরে যায়। একইভাবে ওয়াই বিন্দু থেকে একটা আলোকরশ্মি দর্পণের ও ড্যাশ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের সূত্র মেনে প্রতিফলিত হয়ে এই পথে ফিরে যায়। তো আমরা দেখছি একটা আলোকরশ্মি আপতিত হয়েছে, একটা আলোকরশ্মি আপতিত হয়েছে, এইটা আপতিত হয়েছে, এটা আপতিত হয়েছে। তো এরা বাস্তবিকভাবে কেউই কারোর সাথে মিলতেছে না। তো এই যে প্রতিফলিত রশ্মিটাকে আমরা যে পেছনের দিকে বর্ধিত করি আর এই প্রতিফলিত রশ্মিটাকে যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যাচ্ছে এটা ওয়াই ড্যাশ বিন্দুতে মিলিত হয়। আর এই রশ্মির যে প্রতিফলিত রশ্মিটা ছিল সেটাকে যদি আমরা বর্ধিত করি সেটা এক্স বিন্দুতে এই প্রতিফলিত রশ্মিটার সাথে মিলিত হয়। তো তাহলে এক্স আর ওয়াই ড্যাশ যদি আমরা যোগ করি তাহলে এক্স ওয়াই ড্যাশই হবে এক্স ওয়াই বিন্দুর মানে এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্ব। তো এইটুকু তোমরা সৃজনশীল প্রশ্ন লিখলে আই থিঙ্ক তোমাদের ফুল মার্কস পাবা। তো এইটাই একটা বিন্দুর প্রতিবিম্ব থেকে বস্তুর প্রতিবিম্ব নির্ণয়ের টেকনিক। তো আসো এরপরে আমরা দেখি গোলীয় দর্পণে কিভাবে একটা বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেইটা। তো গোলীয় দর্পণ মেনলি এইটা যদি একটা গোলাকার বস্তু হয় আর এর এইখান থেকে যদি একটা সেকশন নিয়ে নিই তো এইটুকু হবে একটা গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণের কোন পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করতেছে তার উপর নির্ভর করে গোলীয় দর্পণ 2 প্রকার। তো এইটা যদি এই পৃষ্ঠে পাড়া লাগাই, যদি প্রতিফলক পৃষ্ঠটা এইটা হয় অর্থাৎ আলোকরশ্মি যদি এইভাবে গিয়ে আবার এইভাবে ফিরে আসে তো তাইলে এই যে প্রতিফলিত হচ্ছে দেখো ভেতরের পাশে আলোকরশ্মি ভেতর থেকে গিয়ে আবার ভেতরেই ফিরে আসছে। তো এইটাকে বলতেছি অবতল দর্পণ। অবতল দর্পণ দর্পণ এইভাবে দর্পণে আপতিত হয়ে যদি এইভাবে ফিরে যায় অর্থাৎ বাইরের পৃষ্ঠ থেকে যদি প্রতিফলিত হয় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের দর্পণকে বলবো উত্তল দর্পণ। উত্তল দর্পণ দর্পণ তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ জিনিসটা বুঝছো। এখন উত্তল দর্পণ আর অবতল দর্পণ এই দুইটা মিলিয়েই গোলীয় দর্পণ। তো গোলীয় দর্পণে আমাদের প্রতিবিম্বের অবস্থান আকার আকৃতি বুঝতে হলে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা গোলীয় দর্পণের প্রতিফলন সংক্রান্ত 3টা সূত্র আছে, ওই 3টা সূত্র আমাদেরকে বুঝতে হবে। তো ওই সূত্রগুলো বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা গোলীয় দর্পণের বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন টার্ম আছে, টার্মগুলো আমাদের জানতে হবে। তার মধ্যে একটা মেরু, একটা প্রধান ফোকাস, আর একটা বক্রতার কেন্দ্র, আর একটা প্রধান অক্ষ। মোটামুটি এই 4টা টার্ম জানতে পারলে আমরা গোলীয় দর্পণ সংক্রান্ত যে কোনো প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। তো আসো ওই টার্মগুলো আমরা শেখার চেষ্টা করে নিই। আমরা এই গোলক থেকে একটা এইটুকু কেটে নিলাম, নিয়ে একটা গোলীয় দর্পণ তৈরি করলাম। তো
এইটা ধরে নিলাম এই গোলকের অংশবিশেষ কেটে নিয়ে এটা একটা গোলীয় দর্পণ তৈরি করছি, আর ধরে নিই এইটা হচ্ছে গোলকের কেন্দ্র সি, আর এইটুকু তাই এই গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, তো এই দর্পণটার বাইরের পৃষ্ঠ প্রতিফলক হিসাবে কাজ করতেছে, তার মানে এটা একটা অবতল দর্পণ। তো এই যে অবতল দর্পণ, দর্পণের এই যে একটা গোলীয় বিন্দু আছে, এর কি এই বিন্দু থেকে কিন্তু এর পরের বিন্দুটা একটু উঁচুতে, তারপরের বিন্দুটা কিন্তু আরও উঁচুতে, তারপরের বিন্দুটা আরও উঁচুতে, একদম এই দর্পণের মধ্যবিন্দু কিন্তু সব থেকে বেশি উঁচু। ওই সেই মধ্যবিন্দুটাকে আমরা বলতেছি মেরু বিন্দু, মেরু বিন্দু। আর এই মেরু আর এই যে গোলীয় দর্পণটা আমরা এই গোলক থেকে কেটে নিছি, এই গোলকের যে কেন্দ্র, ওই কেন্দ্রটাই হবে হচ্ছে এই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র, সেটা হচ্ছে সি। আর এই যে গোলীয় দর্পণটা থেকে, এই যে গোলীয় দর্পণটা আমরা তৈরি করছি এই গোলক থেকে কেটে নিয়ে এই যে ব্যাসার্ধ, এইটাই হবে তার ব্যাসার্ধ। আর এই কেন্দ্র আর এই সবচেয়ে উঁচু বিন্দুর যে সংযোজক সরল রেখা, এইটাকেই বলতেছি হচ্ছে প্রধান অক্ষ। তার মানে এইটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা শিখতে হবে, সেটা হচ্ছে প্রধান ফোকাস। এই যে বক্রতার ব্যাসার্ধ, এইটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে এই একটা পয়েন্ট পাবো, এইটাকেই হচ্ছে বলছি আমরা প্রধান ফোকাস। তো প্রধান ফোকাসের আরেকটাও ডেফিনেশন আছে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায় ওইটাই হচ্ছে প্রধান ফোকাস। তো আপাতত এই জিনিসটা মনে রাখো যে প্রধান ফোকাস বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়, অর্থাৎ এফ ইকুয়াল r/2, এফ ইকুয়াল r/2। তো এইটা হচ্ছে কয়েকটা টার্মিনোলজি হচ্ছে গোলীয় দর্পণ সংক্রান্ত। এখন আমরা হচ্ছে গোলীয় দর্পণের কয়েকটা সূত্র জানবো, যেটা জানলে আমরা গোলীয় দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করতে পারবো। এইটা একটা অবতল দর্পণ, আর আমরা জানি অবতল দর্পণের বাইরের পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করে। তো কয়েকটা সূত্র আমি তোমাদের বলছি, ওইটা তোমরা জাস্ট লিখতে হবে হুবহু এমন না, জিনিসটা বুঝতে পারলে হবে আর কি। গোলীয় দর্পণের, আমি অবতল দর্পণের কথা বলছি, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। এরপরে গোলীয় দর্পণে প্রধান ফোকাস দিয়ে, গোলীয় দর্পণে প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ এইটা ছিল প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পরে এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে, আর প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের পর প্রধান অক্ষ দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে আর কি প্রতিফলনের পর। আর আরেকটা আছে, গোলীয় দর্পণে যদি বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেইটা সেই পথেই প্রতিফলিত হয়ে ফিরে যায়। যেমন ওই যে সমতল দর্পণ ছিল, যখন সমতল দর্পণ ছিল তখন কি অভিলম্ব বরাবর কোনো আলোক রশ্মি আপতিত হলে ওইটা আবার ওই বরাবরই ফিরে যায়, মানে দর্পণের লম্ব বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয়। একইভাবে এইটাও যদি হচ্ছে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে ওই পথে ফিরে যায়। এইটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। এরপর আমরা আসতেছি হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। তো উত্তল দর্পণের এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো উত্তল দর্পণে প্রধান অক্ষ হলে এইটা হচ্ছে প্রধান ফোকাস, আর এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র ছি। তো উত্তল দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর, এটা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ এইভাবে প্রতিফলিত হয়। তো এইটাকে যদি পেছন দিকে বর্ধিত করি আমি, তো দেখো এইটা এই যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে, দেখো এইখান থেকে যদি তুমি দেখো, এইখান থেকে যদি দেখো তাহলে মনে হবে এইখান থেকে আসছে ওইটা। একইভাবে যদি গোলীয় দর্পণে প্রধান ফোকাস অভিমুখ, মানে প্রধান ফোকাসের দিকে আপতিত রশ্মি
ধরো এইটা হচ্ছে প্রধান ফোকাস, তো এই বরাবর আপতিত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। দেখো এইটাকে যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো মনে হবে প্রধান ফোকাসে যাচ্ছে, কিন্তু প্রধান ফোকাসে তো যাইতে পারবে না, কারণ এই পৃষ্ঠ হচ্ছে তার প্রতিফলক হিসাবে কাজ করতেছে, মানে এই পৃষ্ঠ থেকে যে প্রতিফলন হয়ে ফিরে যাবে। একইভাবে যদি বক্রতার কেন্দ্র অভিমুখ আসতে চায় বা বক্রতার কেন্দ্র দিয়ে যাইতে চায়, সেটা সোজাসুজি প্রতিফলিত হয়ে ফিরে যায়। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি বাস্তবিক পক্ষে এই রশ্মিগুলো দুইটা মিলিত হয়, ওই মিলিত যে বিন্দুটা সেইটাই হবে হচ্ছে প্রতিবিম্ব। আর যদি বাস্তবিক পক্ষে না মেলে অবাস্তবভাবে সমতল দর্পণের মতো মেলাতে হয়, তাহলে ওটা হবে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আমরা এখন অবতল দর্পণে একটা বস্তুর প্রতিবিম্ব কিভাবে নির্ণয় করে সেটা দেখব। ধরলাম একটা বস্তু এইখানে আছে, এইখানে মানে হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে আছে। তো তাইলে এইখান থেকে আমাদের ওই যে এর আগে যে সূত্রটা শিখলাম ওই অনুসারে একটা আলোক রশ্মি এই যে আপতিত হলো দর্পণে, এটা দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, দ্যাট মিনস এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে, এই যে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। তো এখন আর একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যদি আপতিত হয় দর্পণে, তাহলে সেটা প্রতিফলনের পর কী হবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তাহলে এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে। তাইলে যদি এইখান থেকে আমি প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, তাহলে এইটাই হবে হচ্ছে এই যে বস্তুটা তার প্রতিবিম্ব। দেখো এই প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি বাস্তবিক পক্ষে এই বিন্দুতে মিলিত হয়েছে, দ্যাট মিন্স এইটা বাস্তব প্রতিবিম্ব হয়েছে। এখন দেখো তো বস্তুটা ছিল কোথায়? বস্তুটা ছিল হচ্ছে প্রধান অক্ষের ওপরে, বিম্বটা তৈরি হয়েছে প্রধান অক্ষের নিচেই, দ্যাট মিন্স প্রতিবিম্বটা হয়েছে কিন্তু উল্টো। ঠিক আছে, তো তাইলে লিখে রাখো প্রতিবিম্বের প্রকৃতি বাস্তব প্রতিবিম্ব হয়েছে আর উল্টো হয়েছে, তাহলে প্রকৃতি লেখো, কৃতি বাস্তব ও উল্টো। উল্টো, আচ্ছা। আর এটা কোথায় হয়েছে? প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হয়েছে? অবস্থান হচ্ছে এই প্রতিবিম্বটার অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে। তো একটু আমার হয়তো আঁকাতে একটু সমস্যা হয়েছে, যার কারণে এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে বক্রতার কেন্দ্রের মধ্যে, তো বক্রতার কেন্দ্রের বাইরে আর কি এটার অবস্থান করে। তো তোমরা স্কেল দিয়ে সুন্দর করে রাখলে তখন এটা হচ্ছে তোমাদের বক্রতার কেন্দ্রের বাইরেই আসবে আর কি। আচ্ছা, তো এইটা হলো একটা কন্ডিশন, বস্তুটা কোথায় ছিল? প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে। এরপর আসো আমরা আর একটা কন্ডিশন দেখি অবতল দর্পণে, তারপর একটা উত্তল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা হচ্ছে বস্তুটাকে রাখবো হচ্ছে প্রধান ফোকাস আর মেরুর মাঝখানে। তো এইখানে সেই বস্তুটাকে রাখলাম, দেখো প্রধান ফোকাস আর মেরুর মাঝখানে। তো তারপরে এইখান থেকে একটা রশ্মি এই যে সমান্তরালভাবে আপতিত হচ্ছে, এইটা কোন দিক দিয়ে প্রতিফলিত হবে? এই যে প্রধান ফোকাস দিয়ে। এরপর আরেকটা আলোক রশ্মি যদি তোমার বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে সেটা কোন দিক দিয়ে প্রতিফলিত হয়? বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হলে সেইটা বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়ে ফেলে। তো বক্রতার কেন্দ্র এইটা, তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি একটা রশ্মি আপতিত করতে হয়, তাহলে দেখো এইভাবে আপতিত করা লাগবে, এই যে এটা হচ্ছে আপতিত হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে। তো তাইলে কি এটা আবার এই দিক দিয়েই ফিরে যাবে? তো দেখো বাস্তবিক পক্ষে এই একটা প্রতিফলিত রশ্মি, এই একটা প্রতিফলিত, এটা কিন্তু আস্তে আস্তে এরকম ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এরা বাস্তবিক পক্ষে মিলিত হবে না। তো এদেরকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি তাহলে এইটা পেছন দিকে অবাস্তবভাবে দেখছো মিলিত হচ্ছে। তো এই মিলন বিন্দু থেকে যদি আমি প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, তাহলে দেখো এইটাই হবে হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। তো দেখো বস্তুর থেকে বিম্বের কিন্তু অনেক বড় হয়েছে, আর অবস্থান কোথায় হয়েছে? দর্পণের পেছনে। আর বাস্তবিক পক্ষে যেহেতু মিলিত হয় নাই, সেহেতু এটা কিন্তু একটা
অবাস্তব প্রতিবিম্ব। তো আমরা কি লিখতে পারি যে আবার দেখো প্রধান অক্ষের ওপরেই হয়েছে, তার মানে কি এটা সোজা প্রতিবিম্ব। তো এই ক্ষেত্রে লিখতে পারি প্রতিবিম্বের প্রকৃতি। প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে অবাস্তব। অবাস্তব ও সোজা। সোজা। আর অবস্থান কোথায় হবে? অবস্থান হবে হচ্ছে দর্পণের পেছনে। দর্পণের পেছনে। পেছনে। আর আকৃতি কি হবে? আকৃতি মানে এটা কি বড় নাকি ছোট? আকৃতি হবে হচ্ছে বড়, মানে বিবর্ধিত বড়, লক্ষ্যবস্তুর আকারের থেকে বড় আর কি, আমি সংক্ষেপে লিখছি। তো এইটাই হচ্ছে অবতল দর্পণের দুইটা কেস আমি তোমাদেরকে দেখালাম। অবতল দর্পণে সবসময় বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর একটা মাত্র কেস, বস্তু যদি ফোকাস আর মেরুর মাঝখানে অবস্থান করে সেই ক্ষেত্রে শুধুমাত্র অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর সব ক্ষেত্রে অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আর উত্তল দর্পণে সবসময়ই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তো আসো এখন আমরা উত্তল দর্পণ। আচ্ছা দেখো, তোমাদের সামনে আমি এখন একটা উত্তল দর্পণ আঁকাইছি। তো এই উত্তল দর্পণে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। দেখো, এই বস্তুটার আমরা একটা উত্তল দর্পণের সামনে রাখছি। তো এই জিনিসটাকে যদি আমি উত্তল দর্পণের সামনে রাখি তো কি হবে? জিনিসটা দেখো যে এইখান থেকে সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হবে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলনের পর কি হয়? প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তো তাহলে এইটা দেখো, এই যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, এই রূপে প্রতিফলিত হয়েছে। একইভাবে যদি একটা আলোকরশ্মি বক্রতার কেন্দ্র অভিমুখ আপতিত হয় তাহলে সেইটা কি হবে? ওই বরাবরই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তাহলে এই রশ্মিটা, তো এখন দেখো এইটাকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি তাহলে দেখো বক্রতার কেন্দ্রে মিলিত হয়েছে। এখন এই রশ্মিটাকে যদি আমি বর্ধিত করি তাহলে এটা প্রধান ফোকাসে মিলিত হবে। এখন দেখো এইটা প্রতিফলিত রশ্মি আর এইটা প্রতিফলিত রশ্মি। তো দেখো বাস্তবিক পক্ষে এটাকে মিলিত হয়েছে? হয় নাই। তো মিলিত না হলে তো মানে মিলতে হবে, প্রতিবিম্ব হতে হলে মিলতে হবে, কারণ এই বিন্দু থেকে দুইটা আলোক রশ্মি কি হয়েছে? আপতিত হয়েছে। তার মানে এই দুইটা আলোক রশ্মির প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হবে ওই বিন্দুটাই হবে হচ্ছে এর প্রতিবিম্ব। তো দেখো এইটাকে যদি আমি বর্ধিত করি, এইভাবে 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 বর্ধিত করি, তাহলে দেখো এইখানে মিলিত হয়েছে। তো এইখান থেকে যদি আমি একটা লম্ব আঁকি প্রধান অক্ষের উপর, তাহলে এই যে দাগটা আঁকলাম এইটাই হচ্ছে এর প্রতিবিম্ব। তো দেখো এটা কিন্তু বাস্তবিক পক্ষে মিলিত হয় নাই প্রতিফলিত রশ্মিগুলো, আমি কি করছি? পেছনের দিকে বর্ধিত করে অবাস্তবভাবে মিলাইয়ে দিছি। তো এইটাই হচ্ছে তোমার অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বর গঠন। তো একটা জিনিস দেখছো, এটা অনেক বড় না, এটা অনেক ছোট। তো দেখছো প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের থেকে অনেক ছোট হয়েছে। তো এখন যদি আমরা বলি প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে, বাস্তবে তো মিলিত হয়নি, তার মানে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব ও সোজা। আর প্রতিবিম্বটা কোথায় হচ্ছে আছে এখন? দর্পণের পেছনে না? তাহলে অবস্থান দর্পণের পেছনে। অবস্থান দর্পণের পেছনে। আর আকৃতি কি? খর্বিত, মানে ছোট। তো এই যদি এখন সামারি করি তাহলে কি আসবে? সেটা হচ্ছে অবতল দর্পণে সবসময় বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু একটা সময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। কখন? যখন লক্ষ্যবস্তুটা মেরু আর প্রধান ফোকাসের মাঝে রাখা হয়। উত্তল দর্পণে অলওয়েজ হচ্ছে তোমার অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, সে লক্ষ্যবস্তু যেইখানেই থাকুক। আর লক্ষ্যবস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব উত্তল দর্পণে গঠিত হয়। তার মানে তুমি অনেক বড় একটা জিনিসকে যদি দেখতে চাও তাহলে তোমাকে
উত্তল দর্পণ ব্যবহার করতে হবে। মানে অনেক অনেক এরিয়া দেখতে চাচ্ছ, তুমি একটা পার্কিং এরিয়া দেখতে চাচ্ছ, বা দেখা গেল তুমি অনেক বেশি এরিয়া দেখতে চাও, তোমাকে কী করতে হবে, একটা উত্তল দর্পণ ব্যবহার করতে হলে অনেক বেশি এরিয়া জুড়ে দেখতে পারবা। কারণ কি, তুমি অনেক বড় জিনিসের ছোট প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, তার মানে কি উত্তল দর্পণ দিয়ে তুমি অনেক বড় এরিয়ার ছোট করে ওই উত্তল দর্পণের মধ্যে দেখতে পারবা। তো উত্তল দর্পণ আর অবতল দর্পণ তুমি কিভাবে টেস্ট করবা, কোনটা উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ? তো প্রথম টেস্ট তো বললাম যে কোন পাশে হচ্ছে যে তুমি হচ্ছে দেখতে পাবা যে পাড়া কোন পাশে লাগানো, পাড়া এই যে প্রতিবন্ধক এটাকে বলে হচ্ছে পাড়া লাগানো, তো পাড়া কোন পাশে লাগানো এটা দেখেই তুমি বুঝতে পারবা। তো এরপরে আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন। তো এইখানে আমি ছোট করে ম্যাগনিফিকেশন বা M ইকুয়াল L'/L, এইটা হচ্ছে বস্তুর আকার, বস্তুর আকার আকার, আর এটা হচ্ছে বিম্বের আকার, বিম্বের আকার আকার। তো এইটাই হচ্ছে যে তোমার বিবর্ধন। একটা বিম্ব কত বড় হবে আর লক্ষ্যবস্তুটা কতটুকু ছিল, এর অনুপাতটাই হচ্ছে বিবর্ধন। যদি এক হয়, যদি বিবর্ধন এক হয় তাহলে সেটা কি হবে, লক্ষ্যবস্তুর সমান। যদি একের থেকে বড় হয় তাহলে লক্ষ্যবস্তুর থেকে বিবর্ধিত, যদি একের থেকে ছোট হয় অনুপাতটা তাহলে কি বিম্বটা লক্ষ্যবস্তুর থেকে ছোট। এটা বুঝতে পারছো? আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সমতল দর্পণে অলওয়েজ লক্ষ্যবস্তুর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হয়, আর বিম্ব থেকে দর্পণের দূরত্ব আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব অলওয়েজ সেম হয়। মানে আমি আয়না থেকে যতটা দূরে দাঁড়িয়ে আছি, প্রতিবিম্বটা আয়না থেকে তত দূরে গঠিত হবে। এটা হচ্ছে যে বস্তু থেকে দর্পণের দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তত, আর লক্ষ্যবস্তুর আকারের সমানই প্রতিবিম্ব গঠিত হয় সমতল দর্পণে। তো সমতল দর্পণে বিবর্ধন অলওয়েজ 1। আর হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণে কী হবে সেটা তো তোমাদেরকে এখন দেখালাম। তো নেক্সট আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, যে তোমাদের এই যে প্রতিবিম্ব সংক্রান্ত কোথায় হবে, আকার কেমন হবে, এইটা নিয়ে আমি একটা ম্যাজিক শেখাবো। তো এটা জানার জন্যে নেক্সট আমাদের ভিডিওর জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ততদিন সবাই অনেক অনেক ভালো থাকো। তো আজকের মতো এখানে শেষ করছি।